সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি ইউনিট অফ কম্পিটেন্সি শুরু করতে যাচ্ছি। সেটি হলো ডেভেলপ ওয়েবসাইট ইউজিং ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যার জন্য মোট সময় হলো 70 ঘন্টা। তো এই 70 ঘন্টাকে আমি মোট 14টি মডিউলে ভাগ করেছি। আজকে যা রয়েছে তা হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং এর পরিচিতি। তো তাহলে শুরু করি। প্রথমেই যা রয়েছে তা হলো ওয়েব টেকনোলজি। তো আমরা জানি সারা পৃথিবীতে ইনফরমেশন সিস্টেমের যে নেটওয়ার্ক, যেটা ইন্টারনেটের মাধ্যমে আমরা ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করি বা যে সেবাটা আমরা পেয়ে থাকি, সেটা হলো ওয়েব সেবা। যেহেতু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই জন্য এটাকে বলা হয় WWW, যেটি আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, HTML CSS এর প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তো তাহলে ওয়েব টেকনোলজি জিনিসটা কি? ওয়েব টেকনোলজি হলো সেই জিনিসগুলো যেগুলো দিয়ে এই যে ওয়েবসাইট রয়েছে, ওয়েব পেজ রয়েছে, এগুলাকে তৈরি করা হয়। যেমন এখানে একটি ওয়েব টেকনোলজির যে কম্পোনেন্টগুলো তা হলো HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। এই তিনটি হলো একটি ওয়েব এর মূল টেকনোলজি। তো আমরা জানি HTML দিয়ে স্ট্রাকচার এবং সিমেন্টিক এলিমেন্ট এগুলো দিয়ে পেজ তৈরি করা হয় এবং পেজ কন্টেন্টকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়। আর CSS হলো স্টাইলিং করা, পেজটাকে স্টাইল করার জন্য। আর জাভাস্ক্রিপ্ট হলো অ্যাডিং ইন্টারেক্টিভিটি এবং পেজটাকে কিছুটা ডাইনামিক করা। তো ইন্টারেক্টিভিটি বলতে কি বোঝায়? যেমন আমি এখানে মাউস দিয়ে ক্লিক করছি, এটা একটা ইভেন্ট। আমি মাউসটাকে উপরে নিচে নিচ্ছি, এটা একটা ইভেন্ট। এই ধরনের যে আমার দ্বারা যে কাজগুলো হচ্ছে, এই কাজের উপরে যদি এই পেজের কোনো কিছুর পরিবর্তন ঘটে বা যে কোনো একটা কিছু ঘটে, তাহলে সেটাকে বলা হবে ইন্টারেক্টিভিটি। এখানে যা বলা হচ্ছে যে টু মেক এ ওয়েব পেজ রেসপন্ড টু ইউজার অ্যাকশন ইনস্টেড অফ রিমেনিং স্ট্যাটিক। অর্থাৎ স্ট্যাটিক না থেকে কোনো একটা পেজে যদি কোনো একজন ইউজারের যে কোনো অ্যাকশনের ফলে রেসপন্স করে, তাহলে সেটাকে ইন্টারেকশন বলে। আর এই ইন্টারেকশনের কাজটা করা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো বিভিন্ন ধরনের ইন্টারেকশন এর মধ্যে তৈরি করা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে। যেমন মাউস হোভার করলে একটা ইন্টারেকশন হয়, মাউস স্ক্রল করলে একটা ইন্টারেকশন হয়, ক্লিক করলে একটা ইন্টারেকশন হয়। এই ধরনের ইন্টারেকশনগুলো হয় এবং এই ইন্টারেকশনের ফলে যেটা হয় সেটা হলো কন্টেন্ট ডাইনামিক হয়। অর্থাৎ স্ট্যাটিক কন্টেন্টের পরিবর্তে তখন কন্টেন্টের মধ্যে কিছু পরিবর্তন আসে। অর্থাৎ এই তিনটা কম্পোনেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে কিঞ্চিত ডাইনামিক প্রপার্টি নিয়ে আসতে পারি। তো এটা কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে সেটা এখানে বলা হচ্ছে। যে আমরা যখন একটা পেজ ওপেন করি, তখন আমরা একটা রিকোয়েস্ট পাঠাই। আমরা একটা ক্লিক করি, মানে আমি একটা রিকোয়েস্ট পাঠাইলাম। তখন ব্রাউজার কি করে, একটা HTTP রিকোয়েস্ট সেন্ড করে সার্ভার বরাবর। সার্ভার তখন সেটাকে প্রসেস করে, ওই রিকোয়েস্টটাকে প্রসেস করে সে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইল রিটার্ন করে এবং ব্রাউজার তখন সেই ফাইলগুলোকে রেন্ডারিং করে পেজে রূপান্তর করে। রেন্ডার করা মানে হলো কোনো কোডকে চিত্রে রূপান্তর করা। যে আমরা যে এই যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছি, এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এবং এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ব্যাকএন্ডে কাজ করতেছে কতগুলা কোড, আর এই যে কোডকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে নিয়ে আসাটাই হলো রেন্ডার করা। তারপরে আরেকটি টপিক, সেটি হলো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট, যেটা আমার দ্বিতীয় ক্লাসে বা প্রথম ক্লাসে থাকতে পারে HTML, CSS এর। আমরা জানি যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন হয় না তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন এখানে কি বলা হচ্ছে যে ফিক্সড কন্টেন্ট থাকবে, সেম পেজ ফর এভরি ভিজিটর, অর্থাৎ সবাই একই রকম পেজ দেখতে পাবে। যেহেতু কন্টেন্ট ফাস্টার লোড, খুব দ্রুত লোড হয়, ইজি হোস্টিং করা সহজ, নো ডাটাবেজ রিকোয়ার্ড, সেক্ষেত্রে ডাটাবেজের প্রয়োজন হয় না। এগুলো আমরা আগেই পড়েছি। তো এখানে যেটা হয় কি, যে একটা স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কাজ করি, তখন এটা লিমিটেড ইন্টারেক্টিভিটি এর মধ্যে পরিলক্ষিত হয়।
তো এটার যে উদাহরণ তা হলো পোর্টফোলিও, তারপরে কোম্পানি প্রোফাইল, ডকুমেন্টেশন ওয়েবসাইট, এইগুলো কাজের জন্য এই স্ট্যাটিক ওয়েবসাইট পারফেক্ট। তো তারপরে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট আমরা জানি যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট ডাইনামিক সেগুলা। তো যাই হোক, এগুলো আমি আর আলোচনা না করি যেহেতু এগুলো পূর্বেও আলোচনা করা হয়েছে। তারপরে আসি ক্লায়েন্ট সাইট ভার্সাস সার্ভার সাইট স্ক্রিপ্টিং। তো ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং কোনগুলো? যেগুলো ব্রাউজার এক্সিকিউট করে, অর্থাৎ যে কোডগুলা ব্রাউজার দ্বারা এক্সিকিউট হয় সেইগুলাকে বলা হয় ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তার উৎকৃষ্ট উদাহরণ হলো জাভাস্ক্রিপ্ট। তো এটার বৈশিষ্ট্য হলো বা সুবিধা হলো এটা ফাস্টার রেসপন্স, খুব দ্রুত রেসপন্স করে। রিডিউস সার্ভার লোড, সার্ভারের যে লোড হওয়ার যে টাইম লাগে সেটা এটার কারণে কম লাগে। তারপরে ইন্টারেক্টিভ ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ইউজার ইন্টারাকশন তৈরি করা যায় এটার মাধ্যমে, এটা হলো সুবিধা। আর লিমিটেশন হলো এটার ব্রাউজার সিকিউরিটি রেস্ট্রিকশন, অর্থাৎ এটার সিকিউরিটি কম থাকে। আর ক্যান নট ডাইরেক্টলি অ্যাক্সেস সার্ভার ডাটাবেস, ডাইরেক্টলি সার্ভার ডাটাবেসকে অ্যাক্সেস করা যায় না। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দ্বারা সরাসরি আমরা ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারবো না। সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যে কোডগুলা সার্ভারে এক্সিকিউট হয়, ওয়েব সার্ভারে এক্সিকিউট হয়, সেগুলাকে বলা হয় সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যেমন এখানে পিএসপি, তারপরে পাইথন, তারপরে জাভা, সি শার্প, নোড.জেএস, নোড.জেএস, এগুলা সুবিধা হলো ডাটাবেস অ্যাক্সেস করা যায়, তারপরে অথেন্টিকেশন থাকে, তারপরে সিকিউরিটি প্রসেসিং, সিকিউর প্রসেসিং, অর্থাৎ প্রসেসিং এর যে বিষয়টা এটা অনেক সিকিউর থাকে সেটা। তারপরে এখানে বলা হচ্ছে যে এখানে একটা কম্পারিজন দেখাইছে যে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, সার্ভার সাইড স্ক্রিপ্টিং, যে এটা কোথায় রান হয়। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং রান হয় ব্রাউজারে, আর এটা হয় সার্ভারে, ওয়েব সার্ভারে। আর ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, আর এটাতে পাইথন, তারপরে পিএইচপি, জাভা, নোড.জেএস, এগুলা। স্পিড ফাস্টার, ডিপেন্ডস অন সার্ভার, সার্ভারের উপরে ফাস্ট না স্লো এটা নির্ভর করে। ডাটাবেজ অ্যাক্সেস দরকার নাই, দরকার আছে। তারপরে হলো সিকিউরিটি, লেস সিকিউর আর মোর সিকিউর এটা। তারপরে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি? এতক্ষণ আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক কথা বললাম, আসলে জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্ট হলো হাই লেভেল লাইট ওয়েট। লাইট ওয়েট মানে এটা স্পেস কম নেয়, অর্থাৎ এটার জন্য মেমোরিতে জায়গা কম নেয় এবং অল্প কোডিংয়ে অনেক বড় বড় কাজ করা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে লাইট ওয়েট। তারপর ইন্টারপ্রিটেড মানে হলো এই কোডের, এই জাভাস্ক্রিপ্টের যে ইন্টারনাল যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিন দ্বারা সরাসরি কোডকে এক্সিকিউট করা যায়। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি জাভাস্ক্রিপ্ট মূলত একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ টু ক্রিয়েট ইন্টারেক্টিভ অ্যান্ড ডাইনামিক ওয়েব পেজেস, অর্থাৎ এটা দিয়ে ইন্টারেক্টিভ এবং ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা যায়। তারপরে বৈশিষ্ট্য লাইট ওয়েট, ক্রস প্ল্যাটফর্ম, মানে অর্থাৎ বিভিন্ন ধরনের ব্রাউজারে এটা রান হয়। তারপরে ইন্টারপ্রিটেড, ইন্টারপ্রিটেড তো বলাই হলো যে এর ইন্টারনাল যে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ বিকজ ইটস কোড ইজ এক্সিকিউট ডাইরেক্টলি বাই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন অ্যাট রান টাইম। রান টাইমে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন দিয়ে এর কোডগুলো এক্সিকিউট করা যায়, এই জন্য এটাকে বলা হয় ইন্টারপ্রিটেড। আর জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন হলো যেমন এখানে বলা হচ্ছে B8, স্পাইডার মাঙ্কি, তারপরে জাভাস্ক্রিপ্ট কোর, এগুলা হলো জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন যেগুলা দিয়ে কি করা হয়, কোডকে প্রসেস করা হয় বা এক্সিকিউট করা হয়। তারপরে ইভেন্ট ড্রিভেন, যেমন ধরেন ক্লিক করা, তারপরে মাউস ওভার মাউস স্ক্রল করা, এইসব ইভেন্ট ড্রিভেন কাজগুলা এটা দিয়ে করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে ফাংশনাল প্রোগ্রামিং সাপোর্ট। ফাংশনাল প্রোগ্রামিং একটা ইন্টারেস্টিং জিনিস, যেমন তোমরা প্রোগ্রামিং জানো, তোমাদের প্রোগ্রামিং সম্বন্ধে যথেষ্ট ধারণা রয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম তোমরা অলরেডি কোর্সে কমপ্লিট করে ফেলেছ, যেমন পাইথন, তারপরে জাভা, এগুলা। তো সেইখানে এরকম কোনো ফিচার আসছিল কিনা জানি না, তবে থাকার কথা। এই ফিচারটা হলো ফাংশনাল প্রোগ্রামিং সাপোর্ট। এটা মিন করে এরকম, যেমন এটা একটা ফাংশন গ্রিট, এখানে একটা ফাংশন, এটা এর কাজ হলো জাস্ট হ্যালো এই স্ট্রিংটি রিটার্ন করা।
তো এখন এটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটা একটা গ্রিডটা একটা ফাংশন। পরের লাইনে আবার কি দেখাচ্ছে, কনস্ট্যান্ট মেসেজ ইকুয়াল টু গ্রিড। এখানে গ্রিডটা জাস্ট একটা ভ্যালু হিসেবে ব্যবহার হচ্ছে এবং পরবর্তীতে এই ভ্যালুটা এই মেসেজ নামক এই ভেরিয়েবলে যখন গেল এটাকে তখন কনসোলের মাধ্যমে এটাকে দেখানো হচ্ছে। তো এই যে একটা ফাংশনকে ভ্যালু আকারে ইউজ করা, এই কাজটা এই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং সাপোর্ট। তারপরে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাইন বাই লাইন কোড এক্সিকিউট না হয়ে পুরো প্রোগ্রামটা এট এ টাইম এক্সিকিউট হয়, সেই ধরনের প্রোগ্রামিংকে বলা হয় অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। আর যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউট হয় সেটাকে বলা হয় সিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের জাভাস্ক্রিপ্ট হলো একটা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে সম্পূর্ণ কোড এট এ টাইম এক্সিকিউট হবে। তারপরে আসে তারপরে যে ফিচারটা সেটা হলো ডাইনামিক টাইপিং। ডাইনামিক টাইপিংটা হলো যেমন এখানে বলা হচ্ছে যে নট নিড টু ডিক্লেয়ার দ্য ডাটা টাইপ অফ এ ভেরিয়েবল। আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন জাভাস্ক্রিপ্টে আমরা যখন একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ঘোষণা করতে যাই তখন আইএনটি লিখি, স্ট্রিং ঘোষণা করতে গেলে স্ট্রিং কথাটা লিখি, ক্যারেক্টার ঘোষণা করতে গেলে ক্যারেক্টার CHR লিখি। এইখানে এটা দরকার নাই এরকম, মানে আমরা যখন ভেরিয়েবল ইউজ করব সেখানে আমরা এই ধরনের কিছুই ব্যবহার করব না, কোনো ডাটা টাইপ ব্যবহার করব না ভেরিয়েবল ঘোষণার জন্য। এটাকেই বলা হচ্ছে ডাইনামিক টাইপিং। যেমন এখানে দেখাচ্ছে কি লেট ভ্যালু ইকুয়াল টু 10, এখানে 10 ভ্যালুটা হলো 10, এখানে কিন্তু কোনো স্পেসিফিক টাইপ আগে ঘোষণা করা হয় নাই। তারপরে এখানে আমরা একবার 10 ইউজ করতেছি, আবার স্ট্রিং হিসেবে ইউজ করতেছি, আবার ট্রু, এভাবে আমরা বিভিন্ন সময়ে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো ডাইনামিক্যালি। যখন যে ভ্যালু দিব ভ্যালুর উপর ডিপেন্ড করে ওইটা ওই ধরনের মানকে সে স্টোর করবে ডাইনামিক্যালি। একই ভেরিয়েবলের মধ্যে সব ধরনের ডাটা আমি রাখতে পারবো, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং সব ধরনের ডাটা রাখতে পারবো। এটাকে বলা হচ্ছে ডাইনামিক টাইপিং। তো এগুলো হলো একটা জাভাস্ক্রিপ্টের বৈশিষ্ট্য। তারপরে আসে হলো জাভাস্ক্রিপ্ট আমরা কেন ব্যবহার করব। এটা হলো এসেনশিয়াল ফর ওয়েব ডেভেলপমেন্ট। তারপরে সাপোর্টেড বাই অল মডার্ন ব্রাউজার, সকল ব্রাউজার সাপোর্ট করে। লার্জ কমিউনিটি, এটার কমিউনিটিও বিশাল, অর্থাৎ এটা দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য এর কমিউনিটি এত বড় কমিউনিটি বলতে যারা যে মানে এক্সপার্ট, জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট, এই ধরনের এক্সপার্টদের গ্রুপ, বিশাল গ্রুপ। আমরা যখন কোনো কাজে আটকে যাব বা ঠেকে যাব তখন আমরা গুগলে গিয়ে যদি যে কোনো সমস্যা দিয়ে আমরা সার্চ দিই তাহলে আমার সমস্যার অনেক সমাধান খুঁজে পাবো, কারণ আমাদের এটার কমিউনিটি অনেক বড়। হিউজ ইকোসিস্টেম, অর্থাৎ এর মধ্যে অনেক লাইব্রেরি রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ইন্টারেক্টিভিটি ওয়েব পেজে নিয়ে আসতে পারবো। তারপরে ইউজড ইন ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড, অর্থাৎ দুই জায়গাতেই ব্যবহার করা যায়, ফ্রন্ট এন্ডে এবং ব্যাক এন্ডে দুই জায়গাতেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যায়, এই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে কি বলা হচ্ছে এখানে যে এসেনশিয়াল ফর ওয়েব ডেভেলপমেন্ট, এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুবই এসেনশিয়াল। তারপরে সকল মডার্ন ব্রাউজার এটা সাপোর্ট করে। তারপর লার্জ কমিউনিটি, এটার কমিউনিটি অনেক বিশাল, কোনো কারণে আটকে গেলে আমরা সহজেই সমাধান খুঁজে পাবো গুগলে। তারপরে হিউজ ইকোসিস্টেম, যে কোনো ধরনের লাইব্রেরি দিয়ে আমরা যে কোনো ধরনের ইন্টারেক্টিভিটি বাস্তবায়ন করতে পারবো, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে দুই জায়গায় ব্যবহার করা যায়। তারপরে আসি আমরা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা কি? তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা হলো একটা সফটওয়্যার দ্যাট এক্সিকিউট দ্য জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট কোডকে এক্সিকিউট করার জন্য জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন রয়েছে যেটা দিয়ে জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করা হয়। তো এখানে সবচেয়ে বেশি পপুলার হলো, সবচেয়ে বেশি নোন হলো V8। এটা একটা ইঞ্জিন যেটা গুগল ক্রোম, তারপরে মাইক্রোসফট এজ বা ইন্টারনেট এক্সপ্লোরার বা মাইক্রোসফট এজ যেটা মডার্ন, নোড.js, এখানে এই ইঞ্জিনটা কাজ করে। তারপরে হলো স্পাইডার মাঙ্কি, এটা হলো মজিলা ফায়ারফক্সে কাজ করে। জাভাস্ক্রিপ্ট কোর, এটা সেরিফে কাজ, সাফারিতে কাজ করে, সরি। তারপরে হলো চক্রা লিগেসি, এটা ইন্টারনেট এক্সপ্লোরার,
তারপরে লিগেসি এইচ এইখানে কাজ করে এই ইঞ্জিনটা। তো এই ধরনের ইঞ্জিন রয়েছে। হাউ এ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি ওয়ার্ক মানে ইঞ্জিন কিভাবে কাজ করে। প্রথমে কি করে, সে কোডকে রিড করে, জাভাস্ক্রিপ্ট কোডকে রিড করে, তারপরে পার্স দা কোড, অর্থাৎ পার্স করা মানে হলো কোডগুলোকে যাচাই বাছাই করা, অ্যানালাইসিস করা এবং কোডে কোনো এরর আছে কিনা চেক করে ইন্টারনাল একটা রিপ্রেজেন্টেশন তৈরি করা, এটা হলো পার্সের কাজ। তৈরি করে সেটা কম্পাইলারের কাছে প্রেরণ করা, যাতে কম্পাইলার সহজেই কম্পাইল করে যে কোনো ধরনের এরর ডিটেকশন এবং কারেকশন করতে পারে। তারপরে হলো এক্সিকিউট দ্য মেশিন কোড, যখন এই কম্পাইলার কি করবে, যখন ওই কোডগুলাকে বিভিন্ন ধাপে কনভার্ট করে মেশিন কোডে রূপান্তর করবে, সেই মেশিন কোডটা এক্সিকিউট করবে পরবর্তী ধাপে, এবং অপটিমাইজ পারফরমেন্সকে অপটিমাইজ করা। এই টোটাল কাজটাই হলো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কাজ। তারপরে পার্টস তো বলাই হলো। তারপরে হলো জাভাস্ক্রিপ্ট ভার্সন। আমরা যে এই যে জাভাস্ক্রিপ্টের যে ভার্সন, সেটা মূলত ইসিএমএ স্ক্রিপ্ট, অর্থাৎ ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, যেটা ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি, যারা কি করে জাভাস্ক্রিপ্টের যে এই যে, অর্থাৎ এইটুকু হলো সংস্থাটার নাম, তারপর এইটুকু দিয়ে বোঝাচ্ছে জাভাস্ক্রিপ্ট, আবার এখানে এস দিয়ে স্ট্যান্ডার্ডও বোঝায়। এই যে একটা সংস্থা, এই সংস্থার কাজ হলো এই ভাষণটাকে কন্ট্রোল করা। তো প্রথম ভাষণ শুরু হয়েছিল ES5 দিয়ে, এখানে যা দেখাচ্ছেন, যেটা 2009 সালে স্ট্রিক্ট মডার্ন জেসন সাপোর্ট, এই ES5। তারপরে হলো ES6, তারপরে হলো এটা 2025, যেখানে জাভাস্ক্রিপ্টে নতুন নতুন কিছু ফিচার চলে আসছিল, সেটা হলো লেট, কনস্ট, অ্যারো ফাংশন, ক্লাসেস, মডিউল, এইগুলো আসছিল। তারপরে যেটা ES 2016 to 2024, এখানে যে অ্যাসিনক্রোনাস, অ্যাওয়েট, অপশনাল, চেইনিং, নালিশ, তারপরে হলো কুলেস কিং, প্রাইভেট ফিল্ড, এই জিনিসগুলো আর কি নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। তো এটা হলো, অর্থাৎ এইখান থেকে যেটা হচ্ছে, মানে যেটা বোঝা গেল, সেটা হলো যে এই যে একটা সংস্থা, যেটা ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, তারা মূলত জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ডটাকে বা ভার্সনটাকে কন্ট্রোল করে থাকে এবং সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করে থাকে। তো আমরা জানি স্ট্যান্ডার্ডাইজ মানে হলো যেমন ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন স্ট্যান্ডার্ড, এরা মূলত সারা মানে অর্থাৎ আইটি সেক্টরের যত ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে সবগুলাকে স্ট্যান্ডার্ডাইজ করে। ডেভেলপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাদের জন্য তারা স্ট্যান্ডার্ডাইজ করে থাকে। এরকম অনেক স্ট্যান্ডার্ড সারা ওয়ার্ল্ডে অনেক স্ট্যান্ডার্ড বডি রয়েছে। যেমন এইখানে আমরা যদি আরেকটা স্ট্যান্ডার্ড বডির কথা উদাহরণ হিসেবে নিয়ে আসি, যেমন এই যে এই সিম্বলটা হলো একটা অফ অন করার সিম্বল। এই সিম্বলটা যে কোনো পিসিতে থাকতে পারে, যে কোনো সুইচের মধ্যে থাকতে পারে, ল্যাপটপে থাকতে পারে। যেখানে এই সিম্বলটা রয়েছে বুঝতে হবে যে এটা অন অফ করার একটা বাটন, এবং এর ফাংশন হলো এইটা হলো অন, এই যে লম্বা দাগটা হলো অন আর এই সার্কেলটা হলো অফ, এটা বোঝানোর জন্য। তো এইটা মূলত এইটাই যে অন অফ এর সুইচের সিম্বল, এটা নির্ধারিত করেছে হলো একটা স্ট্যান্ডার্ড বডি, যাদের নাম হলো ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড বডি। তো সেই বডির যেরকম ভাবে একটা এইরকম একটা আইকন তৈরি করেছে অফ অনের জন্য, এবং এটা সারা পৃথিবীর সবাই যখন পিসি তৈরি করে বা যে কোনো সুইচ বানায় তখন তারা কিন্তু এই সিম্বলটা ব্যবহার করে, কারণ এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ। ঠিক তেমনি ভাবে এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি যারা জাভাস্ক্রিপ্টের এই স্ট্যান্ডার্ডকে কন্ট্রোল করে এবং ভার্সনকে কন্ট্রোল করে, তাদের এইভাবে মানে অর্থাৎ তাদের ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কোড না করলে তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না। এবং এইখানে হিস্ট্রি দেখলে মানে হিস্ট্রি ঘাটলে দেখা যায় কি যে 1995 সালে জাভাস্ক্রিপ্ট ওয়াজ ক্রিয়েটেড বাই ব্র্যান্ডন রিচ কি করে, জাভাস্ক্রিপ্ট 1995 সালে তৈরি করে। তারপরে সেটা 96 সালে কি করে, ইসিএমএ ইন্টারন্যাশনাল ফর স্ট্যান্ডার্ডাইজেশন,
অর্থাৎ এই ইন্টারন্যাশনাল কোম্পানির কাছে তারা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য এই জাভাস্ক্রিপ্টকে সাবমিট করে। 97 সালে ফার্স্ট এডিশন অফ ইসিএমএ স্ক্রিপ্ট ES1 ওয়াজ পাবলিশড। 97 সালে তারা স্ট্যান্ডার্ডাইজ করে এটাকে রিলিজ দেয়। অর্থাৎ এই যে এখানে আমরা যেটা দেখতেছি ES5, ES6, ES বর্তমানে হলো এটা আছে। তো তার মানে এটা শুরুটা ছিল ES1 দিয়ে শুরু, এবং তারা যখনই এটা জাভাস্ক্রিপ্টকে স্ট্যান্ডার্ডাইজ করলো তখনই কেবল এটা পাবলিশ হলো এবং সারা পৃথিবী এটাকে ফলো করা শুরু করলো। এবং এই স্ট্যান্ডার্ডে কোড না করলে পরে আমাদের কোড কিন্তু ব্রাউজার অ্যাকসেপ্ট করবে না, সাপোর্ট করবে না। তো যাই হোক, এটা ছিল একটা এক্সট্রা আলোচনার বিষয়। সবকিছুই কম বেশি জানা দরকার আছে, এই জন্য এটা একটু আলোচনা করলাম। তারপরে আসে অ্যাপ্লিকেশন অফ জাভাস্ক্রিপ্ট। তো এটা মূলত ইউজ করা ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করার জন্য, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য, প্রগ্রেসিভ ওয়েব অ্যাপস ডেভেলপমেন্ট করার জন্য, ওয়েব গেম তৈরি করার জন্য, ব্রাউজার এক্সটেনশনের জন্য, সার্ভার সাইড ডেভেলপমেন্ট যেমন নোড.js এর জন্য, মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য, এগুলোর জন্য করা হয়। তো পপুলার ফ্রেমওয়ার্ক রয়েছে যেমন রিয়াক্ট, অ্যাঙ্গুলার, Vue.js, Next.js, Express.js, এগুলো হলো বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক। তারপরে আসি সেটিং আপ দ্য ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আমরা জানি যে ইনস্টল করতে হবে VS কোড, ইনস্টল করে আমাদের কাজ শুরু করতে হবে। তো আমরা যেহেতু ওই VS কোড নিয়ে অনেক আগে থেকেই কাজ করি, সো এটা আমাদের আবার নতুন করে করার দরকার নাই। তারপরে তারা কিছু রিকমেন্ডেশন করছে যে আমাদেরকে এই এক্সটেনশনগুলা ইউজ করতে হবে এই VS কোডের মধ্যে। যেমন প্রথমটা লাইভ সার্ভার, যেটা আমরা অলরেডি ইনস্টল করেছি, লাইভ সার্ভারের সুবিধা আমরা পেয়েছি, দেখেছি। তারপরে PTR, আমরা এর আগে PTR নিয়ে হয়তো আলোচনা করা হইতেও পারে। তো এইগুলো বিভিন্ন ধরনের এক্সটেনশন, এখানে আমরা যদি এক এক করে আলোচনা করি, যেমন আমাদের এখানে যদি আমরা PTR এর কথা আলোচনা করি, PTR যে কি কাজটা করে, যেমন এই যে কোডটা এইভাবে আছে, ফাংশন এড a, b এভাবে আছে। আমরা যখন PTR ইনস্টল করব তখন আমাদের কোডগুলো এরকম সাজানো গোছানো হবে। এই যে এই কোডটা এইভাবে না হয়ে এরকম ভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখাবে। এটাই হলো PTR এর কাজ, কোডিং স্টাইল চেঞ্জ করা, অর্থাৎ মানে এটা রিডেবল করার জন্য PTRটা খুবই কার্যকর। তারপরে যেটা বলা হচ্ছে যে ESLint, এটার কাজ হলো যদি কোনো এরর থাকে সাজেশন আকারে দেখানো। যেমন এখানে আমাদের এখানে let age equal to 25, তারপরে let name equal to John, এরকম দুইটা ভেরিয়েবল এখানে ইউজ করা হচ্ছে। আমরা কনসোলে গিয়ে console.log একটা ফাংশন আমরা ইউজ করলাম। তো এটা ইউজ করার পরে সে যে ওয়ার্নিংটা দিবে সেটা হলো এই, সে বলবে এরকম যে নেম ইজ অ্যাসাইন্ড এ ভ্যালু বাট নেভার ইউজড। এই যে মেসেজগুলা, এক্সট্রা মেসেজগুলা শো করার জন্য আমাদের এই প্লাগ ইন ইনস্টল করতে হবে। তার কাজ হলো আমার কোডিংয়ে যদি আমি কোনো মিসিং করে থাকি বা ভুল করে থাকি বা সিনট্যাক্সে কোনো ভুল করে থাকি, সাথে সাথে সে ওয়ার্নিং আকারে এটা শো করবে। এটাই হলো এই ESLint এর কাজ। তারপরে আমরা যাই পরবর্তীটা, তারপরে যেটা আছে সেটা বেস্ট ইউজ। এটা তাহলে PTR মূলত ইউজ করা হয় যে কোড অটোমেটিক্যালি ফরম্যাট করার জন্য। তারপরে এটা ইউজ করা হয় মূলত বিভিন্ন এরর চেক করার জন্য। তারপরে আসি জাভাস্ক্রিপ্ট ES6 কোড স্নিপ। এটার কি কাজ, যে আমরা জানি এটা একটা ভার্সন, এইটাকে এই ভার্সন রিলেটেড যে একটা মানে এক্সটেনশন রয়েছে সেটা যদি আমরা ইনস্টল করি, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন শর্টকাট কি এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কোডিং করতে পারবো এবং এতে করে আমাদের কোডিং স্পিড অনেক বাড়বে। অর্থাৎ এই যে ES6 কোড স্নিপ্ট গুলা যদি আমরা ব্যবহার করি, এই যে এইগুলো হলো এরকম, যেমন CLG মানে কনসোল লগ, এটাকে বোঝানো হয়। আমরা যদি এটা সংক্ষেপে ব্যবহার করে এসকেপ চাপি তাহলে আমাদের এরকম একটা
এরকম এক্সটেনশন হয়ে যাবে, প্রেস ট্যাপ অ্যান্ড ইট এক্সপান্স টু, এই যে এরকম হয়ে যাবে, কনসোল ডট লগ হয়ে যাবে। আমরা জাস্ট এটা লিখবো, এরকম হয়ে যাবে। তো তারপরে যদি আমরা এরকম ফর লিখি, টোটাল ফরের যে ফরম্যাটটা সেটা চলে আসবে। তো এরকম এফ এন লিখলে আমাদের এরকম আসবে, কনসোল ফাংশন, এই যে কনসোল ফাংশন নেম, এভাবে চলে ফরম্যাট চলে আসবে। তো এটা হলো এইটার কাজ। এই মানে আমরা যদি এক্সটেনশনটা ইউজ করি, তারপরে আসি যে আরেকটা হলো কি, ইজ অটো নেম ট্যাগ ইম্পোর্ট ফর জাভাস্ক্রিপ্ট। ইজ অটো নেম ট্যাগ, এটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের যে সুবিধাটা হবে, আমরা যদি এই ট্যাগটাকে আমরা যদি এটাকে ইনস্টল করি, তাহলে যে এক্সটেনশনটা ইউজ করি, তাহলে যে সুবিধাটা হবে সেটা হলো আমরা আমরা এখানে সে এটুকু আমরা HTML এ কোডিং করলাম। এটা মূলত জাভাস্ক্রিপ্টের কোনো কাজ না, এটা মূলত আমাদের জাভাস্ক্রিপ্ট আমরা যখন বিভিন্ন জায়গায় ইউজ করব, রিয়াক্টে বা অন্যান্য জায়গায় যেখানে জাভাস্ক্রিপ্টের জায়গায় আমরা HTML বা CSS ইউজ করব, সেই সব জায়গায় এটা মানে ব্যবহার করলে সুবিধা পাওয়া যাবে। যেমন আমরা এটা মূলত HTML এবং CSS এর জন্য মূলত এটা HTML, XML, JSX এবং TSX এর জন্য, এটা জাভাস্ক্রিপ্টের কোনো কোড না। তো আমরা এটা কাজটা কি সেটা একটু বলি। যেমন আমরা যদি এখানে ডিভের পরিবর্তে সেকশন লিখতে চাই, এখানে আমি জাস্ট ডিভ লিখবো, এখানে ডিভের পরিবর্তে সেকশন লিখলে এখানেও এটা পরিবর্তন হবে। এই যে অটোমেটিক ভাবে পরিবর্তন হয়ে যাওয়া, এটাই হলো অটো রিনেম ট্যাগের কাজ। এটা আমরা যদি ইনস্টল করি তাহলে এই সুবিধাটা পাবো, অর্থাৎ আমরা ডিভের পরিবর্তে সেকশন ব্যবহার করলাম, সাথে সাথে এটার পরিবর্তে এই এন্ডিং ট্যাগে সেকশন হয়ে যাবে। এটাই হলো এটার কাজ। তারপরে হোয়েন ইট ইজ নট ইউজ, এখানে ইউজ করা যাবে না, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোডে এটা ব্যবহার করা যাবে না। তারপরে আমরা আসি পাথ ইন্টেলিজেন্স, একটা আরেকটা এক্সটেনশন, যেটা ইউজ করলে আমরা কি সুবিধাটা পাবো সেটা বলি। যেমন আমরা অনেক সময় কি করি যে আমরা বিভিন্ন ড্রাইভে বিভিন্ন একটা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আরো অনেকগুলো ফোল্ডার থাকে, ফোল্ডারে আমরা CSS, কোথাও আমরা ইমেজ রাখি, কোথাও JS এর ফাইল রাখি। তো সেই ক্ষেত্রে আমরা যদি জাস্ট এই এক্সটেনশনটা ইনস্টল করে আমরা যদি জাস্ট এটা লিখি যে ডট স্ল্যাশ দিই, তাহলে কিন্তু পুরা পার্টটা শো করবে। যেমন আমরা যখনই এটা দিব তখন পুরা পার্টটা, যেমন এইখানে আমরা এইটার পরিবর্তে এই পুরা পার্টটার পরিবর্তে যখনই আমরা এটা দিব, সাথে সাথে এই পুরা পার্টটাই কিন্তু এখানে পেয়ে যাবে। এটাই হলো তার সুবিধা। আমরা যদি এখানে এটা ইউজ করি, পাথ ইন্টেলিজেন্স যদি ইউজ করি, তাহলে এই সুবিধাটা আমরা পাবো। যেমন এখানে টোটাল পার্টটা এত বড় একটা পাথ, আমরা জাস্ট এটা ইউজ করলে এই পুরো পার্টটাই চলে আসবে, সাজেশন আকারে দেখাবে। তারপরে আমরা যাই হলো বেনিফিটস, এটা গেল। তারপরে আমরা তারপরে যেটা আসি প্রজেক্ট স্ট্রাকচার। তো প্রজেক্ট স্ট্রাকচার আমরা এর আগে বড় বড় CSS HTML এর প্রজেক্ট দেখিয়েছি। এখন জাস্ট আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব, JS ফোল্ডার তৈরি করে আমরা কাজ করব। তাহলে আমরা আজকে একটু কাজ দেখি। আজকে অনেক থিওরিটিক্যাল আলোচনা হলো, আমরা একটু কাজ দেখি। তো আমরা এরকম মডিউল বলেছি 14টা মডিউল। তো প্রথম মডিউলে যাওয়ার পরে আমাদের এখানে আমরা BS কোডে যাব, BS কোডে CMD লিখে এন্টার দেই, এন্টার দিলাম। তারপর লিখবো কোড ডট সাথে সাথে BS কোড আসবে, কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলাম, BS কোড চলে আসলো। তো আমরা মূলত আমাদের যে ফোল্ডারটা রয়েছে সেখানে আমরা চলে আসছি। তো এখানে আগে থেকেই একটা পেজ তৈরি করেছিল, ডিলিট করে দিই। আমি এটা ডিলিট করে দিয়ে আমি নতুন করে তৈরি করি। তো আমরা এখানে একটা বয়লার প্লেট নেই, নেওয়ার পরে এখানে
জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিই জাভাস্ক্রিপ্ট। আমরা যদি কোনো আমরা এখানে H1 দিয়ে একটা কিছু লিখি, লিখলাম, তারপরে একটা প্যারাগ্রাফ এখানে আসলো। সাপোজ এরকম একটা প্যারাগ্রাফ আসলো। এখন যদি আমরা লাইভে যাই, তাহলে আমরা এখানে H1টা ঠিক মতো আসে নাই, কারণ হলো আমাদের এখানে টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। আমরা যদি এখানে যাই, এটা একটা H1, একটা হেডিং, এটা হলো একটা প্যারাগ্রাফ, এটা হলো আমাদের ওয়েব পেজটা। তো আমরা এখানে কিছুই করি নাই। এখন আমরা যদি এখানে জাভাস্ক্রিপ্টে কোড লিখতে যাই, স্ক্রিপ্ট, এইটা স্ক্রিপ্ট, এই ট্যাগটা নিয়ে আসতে হবে। তো এইখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কোড লিখতে পারবো। তো এইখান থেকে এখানে স্ক্রিপ্ট লিখতে পারবো। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক দিতে পারবো। আমরা যদি জাভাস্ক্রিপ্টের লিঙ্ক দেই, আমরা লিঙ্কিং দেখিয়েছি আমরা, সেই ক্ষেত্রে আমরা যদি জাভাস্ক্রিপ্টের লিঙ্কিং করতে, মানে জাভাস্ক্রিপ্টের কোনো কাজ করি, তাহলে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব। ফোল্ডারটা আমি তৈরি করে নিই, জাস্ট জেএস লিখবো। জেএস এর ভিতরে আমি জেএস ফাইল রাখবো। তো আমি এখানে ইচ্ছা করলে এখন একটা ফাইল তৈরি করে রাখতে পারি, script ডট জেএস ফাইল তৈরি করে রাখলাম। আমার ফাইল তৈরি করা হয়ে গেছে। আমি এখন এটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। তো ব্যবহার করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো তো আমার এটা তো আছে কোথায়, জেএস এর ভিতরে। তো আমি এখানে দুইটা কাজ করলাম, একটা হলো আচ্ছা, আমি এই পর্যন্ত রাখি, পরে এগুলো দেখাচ্ছি। তো আমি এখানে যেটা করব সেটা হলো যে আজকে আমার যে আলোচনার যে বিষয়গুলা সেগুলা নিয়ে আসি। তো আমরা এখানে দুইটা টুল দেখতে পাচ্ছি, যে ওপেনিং ডেভেলপমেন্ট টুল। আমরা যদি এই টুলটা ব্যবহার করি, তাহলে কি হবে, আমরা আসি কোথায়, আমাদের এইটা হলো আমাদের পেজটা। আমরা যদি এখানে F12 ব্যবহার করি, তাহলে আমাদের এরকম একটা পেজ আসবে। তো এই পেজে বিভিন্ন এই ধরনের একটা উইন্ডো আসবে। তো এইখানে আমরা এই যে এলিমেন্টস, এইটা দিয়ে এইখানে গিয়ে আমরা আমাদের HTML এবং CSS এর বিভিন্ন ধরনের মানে ইনস্পেকশন আমরা করতে পারবো। এটা মূলত একটা ইনস্পেকশনের জন্য একটা উইন্ডো, যেখানে বিভিন্ন ধরনের ইনস্পেকশন করা যায়। তো এইখানে কাজ হলো মূলত, এগুলো আমরা আগে করেছি, যে HTML এবং CSS এর মধ্যে বিভিন্ন চেঞ্জ বা বিভিন্ন কিছু অবজারভেশন করার জন্য এটা। আর কনসোল হলো জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে এক্সিকিউট করার জন্য। হ্যাঁ, তো এখন আমাদের এখানে আরো অপশন রয়েছে, যে সোর্সে গেলে এই যে এখানে সোর্সগুলো দেখাচ্ছে, এটার যে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, বিভিন্ন ধরনের সোর্সের যে ইনফরমেশনগুলো সেখানে, নেটওয়ার্কের ক্ষেত্রে
বিভিন্ন ধরনের নেটওয়ার্কের ইনফরমেশন এখানে আছে। পারফরমেন্সের ক্ষেত্রে পারফরমেন্স এর কি অবস্থা এটা দেখাচ্ছে। তারপরে মেমোরি কোথায় আছে বা কি অবস্থা, মেমোরি ইউজ হচ্ছে কতটুকু, এগুলো দেখাচ্ছে। তারপরে অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের এই অ্যাপ্লিকেশনের এখানে ইনফরমেশন গুলা। তো যাই হোক, আমরা এখানে মূলত জাভাস্ক্রিপ্টে দেখবো হলো এই কনসোলে কাজ করব। আমরা যে কনসোল কমান্ড লিখি এটা মূলত এই এই জায়গায় রান হয়। অর্থাৎ এই যে এরিয়াটা, এটা মূলত একটা এডিটরের মতো কাজ করে। যে কোনো ল্যাঙ্গুয়েজে যেরকম এডিটর থাকে যেখানে কোড লিখে রান দিলে বা এন্টার দিলে রান হয়, সেরকম কিছু। তো এইটা হলো মানে প্রত্যেকটা ব্রাউজারের ডিফল্ট কনসোল বা মানে এডিটর, যেখানে আমরা আমরা বিভিন্ন কোড লিখে, জাভাস্ক্রিপ্টের কোড লিখে এক্সিকিউট করতে পারবো, দেখতে পারবো যে এটা কিরকম কাজ করে না কি করে না এরকম। তো যাই হোক, আমাদের এখানে আমাদের যে এটা এই উইন্ডোটা আসলো, আমরা F12 চাপছি তাহলে ওটা আসছে। এবং আমরা যদি এই শর্টকাট কিটাও ইউজ করি তাহলেও আসবে। এই শর্টকাট কির মিনিংটা হলো স্ক্রিপ্ট প্লাস শিফট প্লাস আই মানে ইনস্পেকশন, অথবা রাইট ক্লিক করে ইনস্পেকশনে যেতে পারি। এই তিনটা অপশন রয়েছে। তো আমরা যদি আরেকবার দেখি একটু, আমরা এখানে ক্রস দিলাম, আমরা F12 রাখলাম, সাথে সাথে এই স্ক্রিনটা চলে আসলো। তো আরেকটা অপশন রয়েছে, কি বললো যে কন্ট্রোল শিফট আই চাপলে এটা চলে আসে, কন্ট্রোল শিফট আই চাপলেও এটা চলে আসে। অথবা আমরা যদি রাইট ক্লিক করে ইনস্পেকশনে দেই, রাইট ক্লিক ইনস্পেকশনে দিলেও আমাদের এই স্ক্রিনটা আসবে। সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে কনসোলে চলে যেতে পারবো। যেহেতু এখানে কোনো এখনো জাভাস্ক্রিপ্টের কোনো কোড লেখা হয় নাই, তাই কিছুই দেখাচ্ছে না। এই জন্য আমি জাভাস্ক্রিপ্টটাকে স্ক্রিপ্ট করলাম, যাতে করে আমি শুরু থেকে বোঝাতে পারি, এই জন্য। তারপরে আমাদের এখানে তাহলে আমরা তিনটা অপশনই দেখলাম এই যে ডেভেলপমেন্ট টুল ওপেন করার জন্য। তো এখানে এগুলোর কথা বলা হচ্ছে যে এলিমেন্টস মানে কি, ইনস্পেক্ট অ্যান্ড এডিট HTML এন্ড সিএসএস এবং HTML কে এডিট করার জন্য এটা ওই অপশনে যাব আমরা। তারপরে কনসোল মানে হলো এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ভিউ আউটপুট, রেজাল্ট দেখার জন্য। সোর্স মানে ডিবাগ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ম্যানেজ ফাইল, এটা সোর্স ইউজ করা হয় জন্য। নেটওয়ার্ক মানে মনিটর নেটওয়ার্ক রিকোয়েস্ট। পারফরমেন্স মানে অ্যানালাইসিস অ্যাপ্লিকেশন পারফরমেন্স। তারপরে অ্যাপ্লিকেশন মানে হলো ভিউ, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, তারপরে কুকিজ এন্ড ক্যাশ, এগুলা দেখার জন্য হলো ওই অপশনগুলা। প্রত্যেকটা অপশনের এই যে আমরা যখন এটা দেখছি এগুলা মানে এই যে এইগুলা কথা বলা হচ্ছে। তারপরে আমরা যাই হলো এখানে আমাদের কিছু কমান্ড, আমরা এগুলা এক্সিকিউট করে দেখি একটা একটা করে। কনসোলে গিয়ে আমরা যদি console.log এটা এই কমান্ডটা দেই তাহলে কি কাজ হচ্ছে সেটা আমরা একটু দেখি। আমরা যাব হলো এই জায়গায় গিয়ে F12 চাপলে পরে আমার কনসোলে আসলো। আমি জাস্ট এটাকে ছবি করলাম। এই যে লাইনটা, এটা একটা জাভাস্ক্রিপ্টের একটা কমান্ড লাইন বা কমান্ড। তো এই স্টেটমেন্টটা এক্সিকিউট হলে কি হয় সেটা দেখি। আমরা যখনই এন্টার চাপলাম, সাথে সাথে মেসেজটা কিন্তু এখানে হেলো ওয়ার্ল্ড, এই মেসেজটা কিন্তু এখানে চলে আসছে। এবং এখানে একটা ওয়ার্নিং, একটা মেসেজ আসছে যে এটা আনডিফাইন করা জিনিস, অর্থাৎ এখানে কোনো মানে এই যে শব্দটা এটা ডিফাইন করা নাই। যাই হোক, এটার আউটপুটটা হলো এটা console.log। এই যে এটা হলো কনসোল, সেই console.log মানে এই কনসোলে আমার এই হেলো ওয়ার্ল্ডটা দেখাবে, এটার জন্যই এই কমান্ড। তারপরে হলো আমরা যদি পরবর্তী লাইনটা দেখি, console.error, এইটা দিই, তাহলে এখানে কি console.error একটা ফাংশন, কনসোলের একটা ফাংশন দিলে কি হচ্ছে, এরর মেসেজ যেভাবে ওয়ার্নিং দেয় এবং ক্রস চিহ্ন আসে সেইভাবে কিন্তু এটা দেখাচ্ছে। এটা একরকম, এটার আউটপুটটা কিন্তু এরর মেসেজ, এবং এটার সাথে সাথে কিন্তু এর উইন্ডোটাও চেঞ্জ হয়ে গেছে। এই এরর মেসেজ শো করার জন্য এই কমান্ড ইউজ করা হয়। তারপরে আমরা যাই হলো আরেকটা, যেমন ওয়ার্নিং ইউজ করার জন্য আমরা যদি এটা দেখি, তাহলে এখানে দিলাম, দেওয়ার পরে এন্টার চাপি, ওয়ার্নিং দেখাচ্ছে। তার মানে ওই যে বলা হচ্ছিল যে এটা হিউজ ইকোসিস্টেম, মানে অর্থাৎ এখানে এমন জিনিস আছে যেগুলো ইউজ করলে বাস্তব অনেক
ইভেন্ট বা অনেক ইন্টারেক্টিভ জিনিস আমরা ওয়েবসাইটে আমরা যুক্ত করতে পারবো, আমরা যা জাভাস্ক্রিপ্ট এগুলো যদি ইউজ করি। তো এখানে কনসোল ডট টেবিল, এখানে একটা টেবিলকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমরা একটু দেখি, এখানে যদি আমরা যাই, যে যদি এটা দিই, দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো একটা টেবিল তৈরি হয়ে গেল, বিশাল একটা টেবিল হয়ে গেল। জাস্ট 3 লাইন কোড এক্সিকিউট করার সাথে সাথে কিন্তু এটা হয়ে গেল। তো আমরা এরকম আরো আমরা জিনিস অনেক কিছু ব্যবহার করতে পারি, যেমন আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি। 2 যোগ 4 এটা দিলাম, 6 হয়ে গেল। তারপর 56 বিয়োগ 24 আমরা দিলাম, সাথে সাথে রেজাল্ট চলে আসলো। তো এরকম আমরা অনেক কিছুই মানে এইখানে সোজা কথা, এই কনসোলে গিয়ে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে রান করে দেখতে পারবো। তারপরে যদি আমরা যাই, এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি এরকম দেই যে স্ক্রিপ্ট, আমরা যে একটা জায়গায় স্ক্রিপ্টের জন্য যে স্পেস রেখেছি, সেখানে যদি আমরা এই মেসেজটা আমরা সরাসরি কনসোলে আমরা একবার করে দেখি, যে এটা হলো একটা এরর মেসেজ, অ্যালার্ট মেসেজ ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। এইটা আমরা যদি রান করি এখানে, তাহলে কি হয়? এই যে আমরা এখানে রান করলাম, সাথে সাথে এটার একটা ডায়লগ বক্স চলে আসলো, এবং এখানে ডায়লগ বক্সে দেখাচ্ছে কি, যে সার্ভারকে বলা হচ্ছে, অ্যালার্ট দেওয়া হচ্ছে সার্ভারকে। সার্ভার মানে এই পিসিটাকে, এই পিসির আইপি এবং পোর্ট নাম্বার হলো এটা, হ্যালো ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। এই যে এই ফাংশনটা রান করার সাথে সাথে এরকম একটা মানে একটা ডায়লগ বক্স চলে আসলো, এবং এটা আমরা ওকে দেওয়ার সাথে সাথে এটা চলে যাবে। তো এটা আনডিফাইন। তো এরকম আরো অনেক কিছু আছে, যেমন তারপরে যদি যাই, এখানে আমাদের আরেকটা জিনিস, এখানে আমরা যদি এটা ইউজ করি, এখানে কনসোল ডট লগ, এটা তো আমরা একবার ইউজ করলাম, যাই হোক এটা পরে দেখতেছি। তো আমরা এখানে যেটা মানে এখানে ওরা যেটা বলতেছে সেটা হলো যে আমরা যদি এরকম করি যে এইগুলো তো আমরা সব ইউজ মানে করেছি, হ্যাঁ। তো আমরা এখন চাচ্ছি কি, যে আমরা ওইখানে এই দুইটা লাইন আমি এইখানে আমি যে স্পেসটা রেখেছি এইখানে আমি ব্যবহার করব, এইখানে ব্যবহার করার পরে আমার কি হবে, এখানে দেখি আমরা এখানে এখন এটাকে কেটে দিয়ে আবার রিফ্রেশ দিই, সাথে সাথে কিন্তু এই মেসেজটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এখানে কিন্তু এই মেসেজটা চলে আসছে। তো তার মানে কি হলো, যে এইখানে আমরা তখন আর ওই মানে অর্থাৎ তখন আর এই পেজটা শো হচ্ছে না, কারণ হলো আমাদের এই জাভাস্ক্রিপ্ট যে কোড, এটা লোড দেওয়ার সাথে সাথে এটা এই কোডগুলো রান করতেছে। তো এখন কথা হলো, আমরা এটাকে কিন্তু এই ফোল্ডারের ভিতরে এইখানে রেখে দিতে পারি, হ্যাঁ, এই জায়গায় রেখে দিতে পারি। তো এই জায়গায় যদি রাখতে যাই, তাহলে আমাদের এইটা এখান থেকে কেটে ফেলতে হবে। এখান থেকে কেটে নিয়ে আমরা এখন এর মধ্যে রেখে দিই আমাদের জাভাস্ক্রিপ্ট ডট জেএস এখানে রাখলাম। রাখার পরে আমি এখন এইখানে এটার আমি লিঙ্ক দিব, এটা থাকুক, এইখানে আমি লিঙ্ক দিই স্ক্রিপ্ট। তাহলে এটা আমি কি করলাম, এখন আমাদের যে এই যে জাভাস্ক্রিপ্ট জেএস ফোল্ডারের মধ্যে আছে স্ল্যাশ স্ক্রিপ্ট ডট জেএস, এই লিঙ্কটা আমরা এই পেজের সাথে করে দিলাম, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে কিন্তু ওই মেসেজটা দেখাবে, এই যে মেসেজটা দেখাবে। এখন এমন ভাবে কোডটা করা আছে, আমরা লুট দেওয়ার সাথে সাথে ওই পেজটা মানে ওই পেজে চলে যায়, এবং ওই কোডগুলা এক্সিকিউট হওয়া শুরু করে, যার কারণে আর এই মেসেজটা নর্মালি দেখা যায় না। আমরা রিফ্রেশ দিলে ওটা চলে আসে, তারপরে যখন আমরা ওটাকে ওকে দিই, তখন এই মেসেজটা মানে তখন পেজটা দেখা যায়। তো এই হলো জাভাস্ক্রিপ্টের কাজ। এই ধরনের ইন্টারেক্টিভ অনেক জিনিস আছে যেগুলো বাস্তবসম্মত, এখানে জাস্ট ফর এক্সাম্পল ছোটখাটো জিনিসগুলো দেখানো হয়েছে। তো আরো অনেক মজার জিনিস আমরা শিখবো আস্তে আস্তে। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। তো পরবর্তী ক্লাসে আমি মডিউল 2 আলোচনা করবো ইনশাল্লাহ। এভাবে আমি 14টা মডিউলের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ইতি টানবো, এবং
আশা করি তোমরা 14টা মডিউল সম্পন্ন করার পরে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে। তো সে নাগাদ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।